সম্প্রতি চট্টগ্রামে মার্কিন বিমান বাহিনীর একটি চৌকস দলের আগমন এবং তাদের কার্যক্রম দেখে চারপাশে বেশ জোরাসোরি আলোচনা শুরু হলো যে বঙ্গোপসাগরে আমেরিকার সামরিক ঘাঁটি বানানোর ব্যাপারটা হয়তো বাস্তবায়নের পথে। শুধু এবার না, ডক্টর ইউনূস সরকার বসার পর থেকেই যখন পরিবেশ রক্ষার কথা বলে সেন্ট মার্টিনে পর্যটক সংখ্যা সীমিত করা হলো এবং বছরের প্রায় 10 মাস এই দ্বীপটি জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হলো, তখন থেকেই একটা মহল আলোচনা শুরু করলো যে জনমানুষের দৃষ্টির আড়ালে গোপনে এই দ্বীপটি আমেরিকার কাছে হস্তান্তরের কাজ করছে সরকার। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন দেশের সামরিক বাহিনীর সাথে রুটিন মহড়ার ছবিগুলো নিয়েও এই গুজব একাধিকবার ছড়ানো হয়েছিল, কিন্তু আদতে এখন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো সামরিক ঘাঁটি সংক্রান্ত কিছুই ঘটেনি, কিন্তু গুজব ছড়েছে একাধিকবার। আর এই গুজব ছড়ানোতে সহায়তা করেছে ভারতীয় মিডিয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য একটা মহল গুজব ছড়াতেই পারে, কিন্তু যে ইস্যু নিয়ে গুজব মানে সেন্ট মার্টিনে আমেরিকার ঘাঁটি, এই ইস্যুটা আসলে কতটা সত্য? এখন না হোক, কিছুদিন পরে অদূর ভবিষ্যতে কি এমন কিছু হতে পারে কিনা, কিংবা সেন্ট মার্টিন হস্তান্তরের কাজ আসলেই সরকার করছে কিনা, এই বিষয়ে চলুন আলোচনা করি। এবং আলোচনায় থাকবে মার্কিন ঘাঁটি বসানোর জন্য আমাদের সেন্ট মার্টিন কতটা উপযুক্ত সেটা নিয়েও। চলুন শুরু করি। তো আপনারা যারা আমার ভিডিও অনেক আগে থেকেই দেখেন, আপনাদের মনে থাকার কথা 2024 সালের নির্বাচনের আগে আমি এক ভিডিওতে প্রথম বলেছিলাম সেন্ট মার্টিন দ্বীপের কৌশলগত গুরুত্ব এবং এইখানে আমেরিকার স্বার্থ থাকার বিষয়টি। সেই সময় নানান ইস্যু নিয়ে তৎকালীন শেখ হাসিনা সরকারের সাথে আমেরিকার দূরত্ব তৈরি হচ্ছিল, আবার ভারতের সাথে সম্পর্ক বাড়তে বাড়তে অস্বাভাবিক লেভেলে চলে যাচ্ছিল। সেই সময় এই বাংলাদেশ আমেরিকার সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে আমি আমেরিকার একটা সম্ভাব্য স্বার্থের কথা উল্লেখ করি, যেটা সেন্ট মার্টিন নিয়ে। এবং কিছুদিন পর শেখ হাসিনা নিজের মুখেই বলেন যে বঙ্গোপসাগরে একটা দেশ ঘাঁটি বসাতে চায়, আমি রাজি হইনি, তাই আমার সরকারকে তারা পতন ঘটানোর চেষ্টা করতেছে। এই বিষয়টা নিয়ে ব্যাপকভাবে আওয়ামী লীগের দেশপ্রেমের বিষয়টি তুলে ধরা হয়। আর এই দেশপ্রেমের প্রচারণার আড়ালে আরও দুইটা ঘটনা ঘটে। এক, বাংলাদেশের রেল লাইন ব্যবহার করে ভারতীয় ট্রেন চলাচলের বিষয়টা ফাইনাল হয়ে যায়। দ্বিতীয়ত, বাংলাদেশের বন্দর ব্যবহারের অনুমতি পেয়ে যায় ভারত। মানে একদিকে আমেরিকার হাত থেকে সেন্ট মার্টিন রক্ষা করতেছে বলে সরকার ব্যাপকভাবে প্রচারণা চালায়, আর অন্যদিকে বাংলাদেশের ভূমির উপর দিয়ে একচেটিয়াভাবে ভারতের রেল চলাচলের অনুমতি দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা করে লাইন বসানো হয় যা আগরতলা পর্যন্ত ট্রেন চলাচলে হেল্প করবে ভারতকে। আর এরপরেই তো জুলাই অভ্যুত্থান আর হাসিনা সরকারের পতন। যেহেতু নতুন সরকারে আমেরিকাপন্থী কিছু মানুষ বসেছে, তাই পতিত শক্তি তার আগের সেই সেন্ট মার্টিন ইস্যু আবারও সামনে নিয়ে আসতে লাগলো। এখন পর্যন্ত সেটা বারবার কিন্তু সামনে আসতেছে। কিন্তু সত্য কথা হচ্ছে, কিছু হাইপোথেটিক আলোচনা ছাড়া বঙ্গোপসাগরে বা সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটির ব্যাপারে কোনো অথেন্টিক তথ্য নাই। আসলে এই ধরনের ইস্যুতে তথ্য সহজে কিন্তু ফাঁসও হয় না। সো আসলেই হাসিনার সাথে আমেরিকার সেন্ট মার্টিন নিয়ে কোনো কথা হয়েছে কিনা, কিংবা ইউনূসের সাথে এইটা নিয়ে আসলে আলোচনা হচ্ছে কিনা, এগুলোরও কিন্তু কোনো ধরনের তথ্য প্রমাণ পাওয়া সম্ভব না। পুরোটাই হাইপোথেটিক। তো এই হাইপোথিসিস আসলে কতটা সত্য হতে পারে সেটা রিয়েলিটি দেখবো আমরা। প্রথমে দেখব সেন্ট মার্টিনে যুক্তরাষ্ট্রের আসলে স্বার্থটা কেমন, এবং এরপর দেখব তাদের স্বার্থের সাথে মিলিয়ে সেন্ট মার্টিন আসলে উপযুক্ত কিনা। তো খেয়াল করেন, মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা দেশ যারা মনরো ডক্ট্রিনের মাধ্যমে 1823 সাল থেকে টানা 100 বছরের মতো বিশ্ব রাজনীতিতে কিন্তু অংশ নেওয়া থেকে বিরত ছিল। এই 100 বছরে তারা পুরো পৃথিবী স্টাডি করে তাদের নীতি সাজিয়েছে, কোন অঞ্চলে কিভাবে নিজেদের প্রভাব বিস্তার করতে পারবে সেই সব বিষয়ে পরিকল্পনা করে রেখেছে। এরপর প্রথম বিশ্বযুদ্ধের পরে তারা বিশ্ব রাজনীতির মাঠে খেলতে এসেই চমক দেখাতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে আবির্ভূত হয়। নানান কৌশল আর চুক্তির মাধ্যমে সারা বিশ্বে কয়েকশো সামরিক ঘাঁটি স্থাপন করেছে তারা। অনেক অনেক দেশে নিজেদের মতাদর্শের সরকার বসিয়েছে। বৈশ্বিক কন্ট্রোল, বাণিজ্য, রাজনীতি, প্রযুক্তি সবকিছুতে হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। কিন্তু গত 1 দশক যাবৎ এই বিশাল অপ্রতিরোধ্য শক্তির বিপক্ষে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে উঠতিপনা শক্তি চীন। গত 1 দশকে চীনের উত্থান যুক্তরাষ্ট্রের মাথা খারাপ করে দিয়েছে। বাণিজ্য, প্রযুক্তি আর রাজনীতির মাঠে চীনের অবস্থান দিন দিন যুক্তরাষ্ট্রকে চিন্তায় ফেলে দিয়েছিল, যেই কারণে একসময় প্রাকৃতিক সম্পদ এবং জ্বালানিতে ভরপুর মধ্যপ্রাচ্য নিয়ে যে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি মনোযোগী ছিল, তারা গত কয়েক বছর যাবৎ তাদের এই পুরো মনোযোগটা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে বাড়িয়ে দিয়েছে। যেই কৌশলের নাম তারা দিয়েছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। মানে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের এই অঞ্চলটা নিয়ে তারা গভীরভাবে ভাবতে শুরু করেছে, পরিকল্পনা করতে শুরু করেছে। মানে এক কথায় আমাদের অঞ্চলটা নিয়ে ভাবতে শুরু করেছে তারা। আর আমরা মানে বাংলাদেশ
এই অঞ্চলের ভৌগোলিকভাবে খুব দারুণ একটা জায়গায় অবস্থিত, যেই কারণে এই অঞ্চলের শক্তিশালী দেশ এবং আমেরিকার একটা স্বার্থ বাংলাদেশের উপরেও কিন্তু আছে। মূলত এই স্বার্থটা চীনকে টার্গেট করেই। মানচিত্রে খেয়াল করে দেখেন, বিশাল বড় দেশ চীনের একদিকে মাত্র সমুদ্র, মানে চীনের বাণিজ্য এই এক পাশ দিয়েই করতে হয়, যে কারণে জিনজিয়াং সহ চীনের বিশাল পশ্চিম অঞ্চলের মালামাল নিয়ে বন্দরে যাইতে অনেক সময় এবং অর্থের অপচয় হয়, যা চীনের উত্থানকে আরও কিছুটা স্লো করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের মতো যদি দুই পাশ দিয়ে বাণিজ্যের সুযোগ পেত চীন, তবে তাদের উত্থানটা আরও ফাস্ট হইতো। আর এই মুহূর্তে চীনের শিল্পপণ্য উৎপাদনের যে অবস্থা, তাতে আগামী 5 থেকে 7 বছর পর চীনের বাণিজ্যের পরিমাণ এখনকার তুলনায় আরও ব্যাপক আকার ধারণ করবে, কিন্তু সেই বাণিজ্যটা স্লো হয়ে যাবে এক পাশে সমুদ্র থাকার জন্য। আর এই জন্য চীন তার সমুদ্রের অ্যাক্সেস করার পথ বৃদ্ধি করার চেষ্টা করছে অনেক দিন থেকেই। সে পাকিস্তানের গোয়েদার বন্দরের মাধ্যমে চীনের পশ্চিম অংশটা সমুদ্রের সাথে কানেক্ট করেছে, এই জন্য পাকিস্তানে কিন্তু রাস্তাঘাটও বানিয়েছে। আবার মিয়ানমারের উপর দিয়ে রাখাইন অঞ্চলে যে সমুদ্র আছে, এইটার সাথে কানেক্ট হওয়ার জন্য রাস্তা এবং বন্দর বানিয়েছে। যদি এই প্ল্যান পুরোপুরি বাস্তবায়ন হয়ে যায়, তবে চীনের বাণিজ্য কিন্তু এক ধাপে কয়েক গুণ বেড়ে যাবে এবং সহজেই সকল ক্ষেত্রে আমেরিকাকে সে ছাড়িয়ে যাবে। এই বিষয়টা থামানোর জন্য মরিয়া আমেরিকা। খেয়াল করে দেখেন, চীনের সবচেয়ে বড় এবং একমাত্র বাণিজ্যের পথ দক্ষিণ চীন সাগর, আর এখানেই তাইওয়ান অবস্থিত। এই তাইওয়ানকে যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে সমর্থন দিয়ে চীনের সাথে একটা উত্তেজনাকর অবস্থা বজায় রাখে, যাতে দক্ষিণ চীন সাগর কিছুটা বাণিজ্যের জন্য ঝামেলাপূর্ণ অবস্থায় থাকে। অনেক বিশেষজ্ঞ ধারণা করছেন যে 2026 সালের দিকে এই তাইওয়ান নিয়ে দক্ষিণ চীন সাগরে একটা লড়াইও হতে পারে, মানে চীনের বাণিজ্য বাধাগ্রস্ত করতে যুক্তরাষ্ট্র কাজ শুরু করেছে। আর দক্ষিণ চীন সাগরের পাশাপাশি চীন যেসব বিকল্প পথের পরিকল্পনা করছে, সেগুলোও নজরদারির মধ্যে রাখতে চায় যুক্তরাষ্ট্র। আর এই কারণে যুক্তরাষ্ট্র মিয়ানমারের উপর প্রথমে কড়া নজর দেয়, যাতে মিয়ানমারের উপর দিয়ে সমুদ্রে কানেক্ট হইতে না পারে চীন। এই জন্য তারা পুরোপুরি আমেরিকাপন্থী সরকারকে মিয়ানমারে বসাতে চেয়েছিল, কিন্তু এইটা বুঝে ফেলে চীন। ফলে 2021 সালে সেনা অভ্যুত্থান ঘটে মিয়ানমারে এবং আমেরিকাপন্থী নেত্রী অং সান সুচিকে বন্দী করা হয়। আর এই অভ্যুত্থানে যে চীনের সমর্থন ছিল, তা মোটামুটি পরিষ্কার, মানে প্রথম প্ল্যানে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছিল। কিন্তু মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার সাথে সাথেই মিয়ানমারে শুরু হয় গৃহযুদ্ধ। বিভিন্ন বিদ্রোহী গ্রুপ মাথাচাড়া দিয়ে ওঠে এবং পুরো দেশ অস্থিতিশীল হয়ে যায়। ধারণা করা হয় এই অস্থিতিশীলতার পেছনে যুক্তরাষ্ট্রেরও হাত আছে। মানে মিয়ানমারের প্রথম প্ল্যান সরকারের নিজেদের লোক বসানোর ব্যাপারটা ব্যর্থ হলে, সেকেন্ড প্ল্যান দেশকে অস্থিতিশীল করার রাস্তায় হাঁটে যুক্তরাষ্ট্র। এবং থার্ড প্ল্যান হিসেবে যুক্তরাষ্ট্রের অপশন বাংলাদেশ। মানে যদি মিয়ানমারে যুক্তরাষ্ট্র প্রভাব তৈরি করতে না পারে, তবে চীন তার বন্দর এবং রাস্তা থেকে বাণিজ্যিক সুবিধা আদায় করা শুরু করবে। আর তখন এই রাখাইনের বন্দরটার উপর কঠোর নজরদারি এবং এখান দিয়ে বাণিজ্য বাধা প্রদান করার জন্য একমাত্র অপশন থাকে বাংলাদেশের সমুদ্র সীমা থেকে কিছু একটা করা। আর বঙ্গোপসাগরের একটা সুইটেবল প্লেস হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। যদি যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগরে একটা সামরিক ঘাঁটি বানাতে পারে, তবে এই ঘাঁটি থেকে সহজেই মিয়ানমারের উপর দিয়ে চীনের বাণিজ্য পর্যবেক্ষণ করতে পারবে, বাধা তৈরি করতে পারবে। আবার মালাক্কা প্রণালী দিয়েও হওয়া চীনের বাণিজ্যের উপর নজর রাখতে পারবে। সেই সাথে ভারতের কার্যক্রমও কিন্তু নজরদারির মধ্যে রাখতে পারবে তারা। যেহেতু চীনের ব্যাপার নিয়ে যুক্তরাষ্ট্র একটু বেশি সিরিয়াস এবং মিয়ানমারে কোনোভাবেই সে পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারছে না, তাই এখনো বাংলাদেশের ব্যাপারটা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তবে যদি এমন হয়ে যায় যে রাখাইন স্বাধীন দেশ হয়ে গেল এবং সেই দেশ হওয়ার পেছনে যদি যুক্তরাষ্ট্রের হাত থাকে, তবে তখন আর বাংলাদেশকে তা লাগবে না। কিন্তু সেই ব্যাপারটা যেহেতু এখনো শিওর না, তাই সেন্ট মার্টিন নিয়ে আমাদের জল্পনা কল্পনারও কিন্তু শেষ হচ্ছে না। তো এতক্ষণে আশা করি বুঝে ফেলেছেন যে বাংলাদেশে বা বঙ্গোপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থটা আসলে কি। এবার চলেন দেখি সেন্ট মার্টিন আসলে ঘাঁটি হিসেবে কতটা উপযুক্ত। সত্যি কথা হচ্ছে, একটা পারফেক্ট সামরিক ঘাঁটির জন্য সেন্ট মার্টিন উপযুক্ত না। হ্যাঁ, কৌশলগত লোকেশন খুবই চমৎকার, কিন্তু ঘাঁটি বানানোর জন্য যেরকম অবকাঠামো দরকার হবে, সেইটা প্রদান করতে সেন্ট মার্টিন অনেকটাই অপারগ। প্রথম কারণ, সেন্ট মার্টিন আয়তনে খুব ছোট, মাত্র 8 বর্গ কিলোমিটার। এইটুকু জায়গায় ফুল স্কেলের একটা সামরিক ঘাঁটি বানানো অসম্ভব। রানওয়ে থেকে শুরু করে সকল অবকাঠামো বানানোর জন্য এইটা কোনোভাবেই পারফেক্ট না। আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে সেন্ট মার্টিনের প্যাটার্নটা কিন্তু একটু অদ্ভুত। মানে উত্তরের পাশটা প্রশস্ততায় কিছুটা বড়, কিন্তু দক্ষিণ অংশটা একদম সরু। গলাচিপা নামক জায়গাটা এতটাই সরু যে
চিকন রাস্তা থেকে দুই পাশের সমুদ্র দেখা যায়। আর সব ধরনের যুদ্ধ বিমান উড্ডয়নের জন্য প্রায় 3.5 কিলোমিটার লম্বা রানওয়ে লাগে। যদি ছোট ছোট বিমান উড়ানোর জন্য বানানো হয় তাতেও 2 থেকে 2.5 কিলোমিটার দীর্ঘ রানওয়ে লাগবে। আর সেন্ট মার্টিনের উত্তরের অংশে এইরকম একটা রানওয়ে বানাতে গেলে অন্য অবকাঠামো আর বানানো সম্ভব না। একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরো ক্লিয়ারলি বুঝবেন। দেখেন, আমাদের আশেপাশে গুরুত্বপূর্ণ দুইটা সামরিক ঘাঁটি আছে। একটা ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে, যে দ্বীপের আয়তন প্রায় 27 বর্গ কিলোমিটার। আরেকটা ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, যেখানে ভারতের বিশাল নেভাল বেজ আছে, যেই দ্বীপের আয়তন 20 বর্গ কিলোমিটারের মতো। এই দুইটার তুলনায় সেন্ট মার্টিন কিন্তু অনেক ছোট। দ্বিতীয়ত, সেন্ট মার্টিন একটা প্রবাল দ্বীপ। দ্বীপের চারপাশেই সমুদ্রের গভীরতা কিন্তু খুবই কম, যে কারণে আমাদের যাত্রী পরিবহন করার জাহাজগুলো শুধুমাত্র এক পাশে গিয়ে ভেড়ে। আর নৌবাহিনীর বিশাল যুদ্ধ জাহাজগুলো ভেড়ার জন্য গভীর সমুদ্র বন্দরের জন্য উপযুক্ত গভীরতা লাগে, মানে স্থলভাগের একদম নিকটে প্রায় 15 মিটারের বেশি গভীরতা লাগে, যেটা সেন্ট মার্টিনে নেই। তাই এখানে ফুল ফোর্সেস নেভাল বেস স্থাপন করাও অসম্ভব। উদাহরণ হিসেবে দেখেন, আন্দামানে ভারতের যে নেভাল বেজ আছে সেখানে কিন্তু একাধিক গভীর সমুদ্র বন্দরও আছে। দ্বীপের আয়তনটাও অনেক বড়। তৃতীয়ত, সেন্ট মার্টিন ঘূর্ণিঝড় প্রবণ একটা এলাকা। প্রতি বছরই ঘূর্ণিঝড়ের সিজনে সমুদ্রের উত্তাল ঢেউয়ে কিন্তু সেন্ট মার্টিনের অধিকাংশ অংশ ডুবে যায়। মনে করেন একটা ছোটখাটো এয়ারবেস বানানো হইলো, যেখানে নিশ্চয়ই বেশ কিছু বিমান থাকবে, কিন্তু ধুমধাম ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস এসে বিমানগুলো যদি সব ভাসায় নিয়ে যায়, তখন ব্যাপারটা কেমন হবে? তার মানে এতক্ষণে একটা ব্যাপার পরিষ্কার যে সেন্ট মার্টিনের লার্জ স্কেলে কোনো সামরিক ঘাঁটি বানানো সম্ভব না। যদি বানানো হয় তবে তা হবে ছোট্ট একটা ঘাঁটি, যেই ঘাঁটিও পড়তে পারে নিয়মিত ঘূর্ণিঝড়ের কবলে। আবার এই এলাকার খুব নিকটবর্তী ভারত এবং চীনের দুইটা বিশাল সামরিক ঘাঁটি আছে। ভারতেরটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর চীনেরটা কোকো দ্বীপে, দুইটাই কিন্তু বিশাল। এই দুইটা বিশাল ঘাঁটির বিপরীতে সেন্ট মার্টিনের ছোট্ট একটা ঘাঁটি বানিয়ে কাজের কাজ আসলে কতটুকু হবে, এইটাও কিন্তু একটা প্রশ্নের বিষয়। তবে আরেকটা প্রশ্ন হচ্ছে, সামরিক উপস্থিতির জন্য কি সবসময় আসলে দ্বীপের প্রয়োজন আছে? উত্তর হচ্ছে না। ভাসমান অবস্থায় কিন্তু সমুদ্রের উপর বিশাল বিশাল সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রের আছে, যেগুলো মূলত এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরী। মানে এক একটা এত বিশাল বিশাল জাহাজ, যেখানে কয়েক ডজন ফাইটার জেট, ফাইটার হেলিকপ্টার, ড্রোন, ক্ষেপণাস্ত্র ইত্যাদি অনায়াসেই বহন করা যায়। এইরকম একটা বিমানবাহী রণতরী মোটামুটি ছোটখাটো একটা দেশের সমান সামরিক শক্তি নিয়ে কিন্তু মুভ করতে পারে। আবার তেলের রিগের মতো এক ধরনের ভাসমান প্ল্যাটফর্ম আছে, যেখানে রাডার সিস্টেম পরিচালনা এবং এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ রাখা যায়, যার দ্বারা শত্রু দেশের মিসাইল ট্র্যাক করা এবং আক্রমণ প্রতিরোধ করা সম্ভব। কিন্তু এই অবকাঠামো আসলে নিজস্ব সমুদ্র সীমা রক্ষার জন্যই ব্যবহার করা হয়। অন্য দেশের সমুদ্র সীমায় ঢুকে অন্য কাউকে নজরদারির জন্য এইটা ব্যবহার খুব একটা কার্যকর না। তার মানে স্থায়ী দ্বীপের সামরিক ঘাঁটি ছাড়াও এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো ছোটখাটো একটা সামরিক ঘাঁটি হিসেবে কিন্তু কাজ করে। সুতরাং যদি যুক্তরাষ্ট্র এই অঞ্চল অবস্থান নিতে চায়, তবে হয় তাকে সেন্ট মার্টিনের ছোট্ট একটা ঘাঁটি বানাতে হবে, অথবা বঙ্গোপসাগরে ভাসমান বিমান বহনকারী রণতরী আনতে হবে। কিন্তু পাশের ভারতের বিশাল নেভাল বেজ আর কোকো দ্বীপে চীনের বিশাল সামরিক ঘাঁটির এগেনস্টে বঙ্গোপসাগরে এই ছোট্ট অবস্থান কি যথেষ্ট হবে? যদি যুক্তরাষ্ট্রের টার্গেট হয় শুধুই নজরদারি, তাহলে এইটুকুতেই যথেষ্ট। কিন্তু বড় স্কেলে কিছু টার্গেট করে থাকলে এইটা যথেষ্ট হবে না। এখন যুক্তরাষ্ট্র এই ছোট স্কেলে অবস্থান নিতে চাচ্ছে কিনা সেটা কেউই কিন্তু বলতে পারবে না, কারণ কোনো তথ্য প্রমাণ এখনো বের হয় না, শুধু অনুমান করা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সমুদ্র সীমায় যদি মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি নিশ্চিত হয়, তবে আমাদের সুবিধা বা অসুবিধাগুলো কি কি? অসুবিধাগুলো হচ্ছে, প্রথমত প্রতিবেশী চীন ব্যাপকভাবে অখুশি হবে। এতে করে চীন থেকে বিনিয়োগ আসা বন্ধ হতে পারে, দুই দেশের বাণিজ্যে আঘাত আসতে পারে, দুই দেশের মধ্যে শত্রুতা তৈরি হতে পারে। দ্বিতীয়ত, ভারত তার শত্রুতার মাত্রা বাড়িয়ে দিতে পারে। আবার সাধারণত সামরিক ঘাঁটি স্থাপন করলে ভিন্ন দেশের বাহিনীর লোকদেরকে হোস্ট দেশ তার নিজের আইনে বিচার করতে পারে না। তাই বাংলাদেশের কথা অমান্য করে ইচ্ছামতো কিছু করে বসতে পারে মার্কিন বাহিনী, যেটা বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করতে পারে। চতুর্থত, যদি সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি বানানো হয়, তবে সেন্ট মার্টিনের পর্যটন শিল্প শেষ হয়ে যাবে, স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ করা লাগতে পারে, যেটা খুবই খারাপ ব্যাপার। পঞ্চমত, আমেরিকা তার সামরিক পাওয়ার কাজে লাগিয়ে তাদের স্বার্থের কাজ আদায় করে নিতে পারে। এতে করে আমাদের সরকার চাপের মধ্যে পড়তে পারে।
আর অন্যদিকে কয়েকটা সুবিধা হচ্ছে, আমেরিকার উন্নত সামরিক প্রযুক্তির ছোঁয়া বাংলাদেশও পাবে, এতে করে আমাদের সামরিক বাহিনী শক্তিশালী হবে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন হতে পারে, ঠিকঠাক নেগোসিয়েশন করতে পারলে ঘাঁটি বানাতে দেওয়ার বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে বাণিজ্য সুবিধা আদায় কিংবা বিনিয়োগ আনার ব্যাপারেও কাজ হতে পারে। তৃতীয়ত, যদি শক্তিশালী চুক্তি করা যায় যেখানে বাংলাদেশের স্বার্থ বেশি রক্ষা হবে, তবে এই ঘাঁটির শক্তি ব্যবহার করে বাংলাদেশ এই অঞ্চলের শক্তিশালী দেশে পরিণত হতে পারে। এখন এই জায়গায় অনেকেই আবার বলতে পারেন, এইরকম একটা ঘাঁটি বানানো হলে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা উপস্থিতি বেড়ে যাবে, যেটা সরকারকে অস্থিতিশীল করবে। সত্যি কথা হচ্ছে, বাংলাদেশের মতো দেশে এমনিতেই সকল গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা অ্যাক্টিভ আছে, এইটার জন্য আলাদা ঘাঁটির কোনো প্রয়োজন নাই। এখন দেখেন, সামরিক চুক্তি, ঘাঁটি বানানোর বিষয়, এগুলো খুবই গোপনীয় বিষয়, তাই এই সংক্রান্ত তথ্য বাইরে আসে না। যদি সেন্ট মার্টিন নিয়ে কিছু হয়েই থাকতো, তবে এতদিনে সেখানে অবকাঠামোর কাজ শুরু হয়ে যেত, কারণ একটা ঘাঁটি মানে বিশাল অবকাঠামোগত কাজ। কিন্তু সাম্প্রতিক সময়ে সেন্ট মার্টিন নিয়ে আলাপ ওঠার সাথে সাথেই কিছু টিভি চ্যানেলের সাংবাদিক সেন্ট মার্টিনে গিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে সেরকম কিছুই দেখা যায়নি। মানে এখনো দ্বীপে ঘাঁটি বানানোর ব্যাপারটাতে কিছুই হয় নাই। যদি কিছু হয়েও থাকে, তবে সেইটা হয়তোবা সমুদ্রে ভাসমান কিছুর ব্যাপারে, বাট সেইটারও কোনো প্রমাণ নাই। এমনিতে যেটুকু সামরিক এইটা সেটা দেখা যাচ্ছে, সেটা মূলত বাংলাদেশের সামরিক বাহিনীর অন্যান্য দেশের বাহিনীর সাথে রুটিন ওয়ার্ক। তবে স্বার্থ বিবেচনায় যুক্তরাষ্ট্রের এখানে ঘাঁটি করতে চাওয়ার যে অনুমান, এইটা কিন্তু সত্য। এখন সবকিছু বিবেচনায় পরিস্থিতি কোন দিকে যায় সেটা আমরা দেখতে থাকি। দেশের সার্বভৌমত্বে আঘাত আসে এমন কিছু হলে আমরা সবাই মিলে প্রতিবাদ করব।